সালটা 2023। রাত তখন প্রায় 2:30 বাজে। চারপাশ একদম নিস্তব্ধ। এক বয়স্ক ভদ্রলোক হঠাৎ করেই পায়ে একটা অদ্ভুত যন্ত্রণা অনুভব করলেন। তখন ঘুমের ঘোরে একবার পায়ে হাত বুলিয়ে ভাবলেন হয়তো নর্মালি পায়ে টান লেগেছে, যেমনটা প্রায়ই হয় আমাদের সাথে। তাই 7-5 না ভেবে আবার শুয়ে পড়লেন। কিন্তু তিনি তখন কল্পনাও করতে পারেননি এই রাত তার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে। কারণ পরের দিন সকালে ঘুম ভাঙতেই তিনি দেখলেন তার শরীর আর তার কথা শুনছে না, তিনি আর দাঁড়াতে পারছেন না। আর তারপর যা ঘটল তা শুনলে আপনার শিরদাঁড়া দিয়েও ঠান্ডা স্রোত বয়ে যাবে। নমস্কার, আমি অপূর্ব। আমাদের আজকের ভিডিওটা কোনো ইউজুয়াল মার্ডার মিস্ট্রি ভিডিও নয়, কিন্তু বিশ্বাস করুন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যে বয়স্ক ভদ্রলোকের কথা বলছিলাম তার বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। ওনার নাম প্রদীপ মাঝি। আচ্ছা, এখানে বলে দেই, গোপনীয়তার জন্য রোগীর আসল নাম এবং পরিচয় চেঞ্জ করা হয়েছে। পরের দিন ডাক্তারের কাছে গিয়ে প্রদীপ বাবু জানতে পারেন ওনার হাড় বা বোনে টিউমার হয়েছে। সাথে সাথে শুরু হলো ট্রিটমেন্ট, কিন্তু আনফরচুনেটলি ট্রিটমেন্ট শুরু হবার পরেও তিনি একদমই আর হাঁটতে পারছিলেন না। আর তখনই প্রদীপ বাবুর ফ্যামিলির সন্দেহ হয়, তাই সাথে সাথে সমস্ত রিপোর্ট পাঠিয়ে দেয় চেন্নাই। আর সেখানেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য, তিনি ক্যান্সারে আক্রান্ত। ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিলেন প্রাণ বাঁচাতে হলে পা কেটে বাদ দিতে হবে। কিন্তু বিশ্বাস করবেন না, এরপর যেটা ঘটল সেটা কোনো মিরাকেল ছাড়া আর কিছু নয়। আপনাদের জানিয়ে রাখি, প্রদীপ মাঝির পা কিন্তু কেটে বাদ দিতে হয়নি। তিনি আজও নিজের পায়ে দিব্যি হাঁটছেন। বিষয়টা শুনে অদ্ভুত লাগছে তো? ভাবছেন এটা কি করে সম্ভব হলো? এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালীঘাটে রাসবিহারী এভিনিউতে আরবিএল ব্যাংকের ঠিক উপরেই অবস্থিত পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে। কালীঘাট মানেই মা কালীর মন্দির, ধূপের গন্ধ আর অগুন্তি মানুষের বিশ্বাস। আর এই জায়গাটাও মন্দিরের চেয়ে কোনো অংশে কম নয়, কারণ এখানেও মানুষ অন্ধকারের বুক চিরে আলোর খোঁজে আসে। পুনর্জন বা পুনর্জন্ম মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবার বেঁচে ওঠা, এক নতুন জন্ম। এই হাসপাতালের পেছনে আছেন একজন বিশেষ মানুষ, ওনার নাম বম্মু ভেঙ্কটেশ্বরা রেড্ডি। উনিই হলেন এই হসপিটালের ফাউন্ডার। তিনি একদিন নিজেকে একটা প্রশ্ন করলেন, এই যে এত প্রযুক্তি, এত রিসার্চ, এত দামি দামি হাসপাতাল, এত কিছু থাকা সত্ত্বেও ক্যান্সার কেন আজও এত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে? আর এই প্রশ্নই তাকে ফিরিয়ে নিয়ে গেল আমাদের কয়েক হাজার বছরের পুরনো জ্ঞানের কাছে, চরক সংহিতা, সুশ্রুত সংহিতার মতো প্রাচীন আয়ুর্বেদিক বইয়ের কাছে। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। শুরু করলেন রিসার্চ। বছরের পর বছর ধরে চলল সেই গবেষণা, এবং ফাইনালি তার এই নিঃস্বার্থ পরিশ্রমের ফলেই জন্ম নিল রসায়ন চিকিৎসা। আর আজ সেই চিকিৎসাই পুনর্জন আয়ুর্বেদার মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণ ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ জানি, এই রসায়ন শব্দটা শুনলে অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু চিন্তা করবেন না, এটা কোনো কেমিস্ট্রি ক্লাস নয়। বিষয়টা একটু সহজ করে বলি। আসলে আমাদের শরীরের ভেতরে একটা প্রচন্ড স্ট্রং আর্মি আছে, যাকে আমরা বলি ইমিউন সিস্টেম। আর এই আর্মি প্রতিনিয়ত আমাদের শরীরে থাকা নানান রকম ভাইরাস আর ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে যাচ্ছে। কিন্তু শরীরে যখন ক্যান্সার থাবা বসায় তখন এই আর্মি দুর্বল হয়ে পড়ে, তাই সেই আগের মতো শক্তি নিয়ে আর লড়াই করতে পারে না। আর এখানেই আসে পুনর্জনের রসায়ন চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে সেই ভেঙে পড়া আর্মিকে আবার স্ট্রং করে তোলে, যার ফলে আমাদের শরীর নিজেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে। আশা করি বিষয়টা একটু হলেও স্পষ্ট হয়েছে, কিন্তু যদি এখনো কোনো ডাউট থেকে থাকে তাহলে চিন্তা করবেন না, এখন আমি কথা বলবো এখানকার ডাক্তারদের সাথে। যেহেতু ওনারা এখানে প্রতিদিন অসংখ্য রোগী দেখছেন এবং তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন, তাই ওনারা এই বিষয়টা আরো ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন। হ্যালো ম্যাম, আচ্ছা আমাকে একটা কথা বলুন, এখানে একজন পেশেন্ট যখন প্রথমবারের জন্য আসে তার চোখে আপনারা কি দেখতে পান?
কোনো পেশেন্ট ধরুন আমাদের এখানে যেটা বলার সবার আগে যে প্রথমেই তো এরকম আমাদের যেগুলো এত বড় রোগ আমরা যেগুলোকে বলি সেগুলোতে তো প্রথমে আয়ুর্বেদের পেশেন্ট আসে না। আমাদের এখানে পেশেন্ট অনেক সময় অনেকটা অ্যাডভান্স স্টেজে আসে, অথচ আসে যেই সময় অন্যান্য চিকিৎসায় শরীর সেরকম সাড়া দিচ্ছে না বা চিকিৎসা অন্যান্য জায়গায় অলরেডি মানে ফেল হয়ে গেছে, সেই সময় আসেন। তো মেনলি তারা একটা লাস্ট একটা আশা নিয়ে আসেন যে এখানে আসলে হয়তো তারা অনেকটাই সুস্থ থাকবেন বা অনেকটাই ভালো, মানে রোগটা তার হয়তো অনেকটা কমে যাবে বা রোগ নিয়েও সে হয়তো ভালো থাকবে। তো এই আশাটা নিয়েই আসেন তারা। আর আমি শুনেছি যে এখানে যারা ট্রিটমেন্ট করান তাদেরকে এখান থেকে একটা উইকলি ফলো আপ কল করা হয়, মানে পেশেন্টকে কল করে তার শারীরিক অবস্থার ব্যাপারে জানা হয়। তো এই বিষয়টা একজন পেশেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট? দেখুন, যেহেতু এই রোগটা অনেকটাই খুবই সিরিয়াস এবং বলতে গেলে ক্যান্সার একটি ভীষণভাবে ইমার্জেন্সি একটা রোগ আমরা বলে থাকি, তো সবসময় সব সিচুয়েশনে ইমার্জেন্সি পেশেন্টের কাছে। তো পেশেন্ট কতটা মানে ওষুধটা কতটা মানে সিরিয়াসলি খাচ্ছেন এবং তার সাথে তার ডেইলি ফুড ইনটেক কিরকম হচ্ছে, ঠিকঠাক টাইমে ওষুধ খাচ্ছেন কিনা বা তার ওষুধ খাওয়ার পর কোনোভাবে কোনো রকম মানে অ্যাডভার্স এফেক্ট হচ্ছে কিনা বা উনি মানে কদিন ওষুধ খেয়ে কতটা সুস্থ বোধ করছেন, এগুলো জানার জন্য আমার মনে হয় উইকলি একটা ফলো আপ কল অবশ্যই। আর আরেকটা রিকোয়েস্ট ম্যাম, সেটা হচ্ছে আমি জানি না আমার অডিয়েন্সদের মধ্যে কেউ এরকম কোনো ক্রনিক রোগের সাথে লড়াই করছেন কিনা, বাট আমি চাই ম্যাম আপনি যদি আমাদের অডিয়েন্সের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যারা এই মুহূর্তে এই মারণ রোগের সাথে লড়াই করছেন, তাকে সাহস দেওয়ার জন্য যদি আপনি কিছু বলেন। যেটা বলার যে দেখুন, আমি বুঝতে পারছি কোনো পেশেন্ট যদি এরকম একটা রোগ নিয়ে তারা সাফার করেন, অবশ্যই তার মেন্টাল একটা মানে কি বলবো একটা মেন্টাল সে সাফার করে মেন্টালি, কিন্তু যেটা বলার যে সবসময় এই রোগ নিয়ে চিন্তা না করে পরিবারের সাথে সবসময় একটা হাসি খুশি থাকতে, আর পরিবারের লোককে যেটা বলার যে সবসময় পেশেন্টের সাথে কানেক্টেড থাকতে, পেশেন্টকে একদমই আইসোলেট না করে দেওয়া, ঠিক আছে, তাকে নর্মাল একটা লাইফ তাকে দেওয়া, যে যেমন নর্মাল মানুষের সাথে মানুষের কথা বলে, হাসি ঠাট্টা সবই, খাওয়া দাওয়া একসাথে যেন একদমই নর্মাল তার সাথে বিহেভিয়ার হয়। তবেই আমি বলবো পেশেন্ট মানে পরিবারের সাথে থাকলে সে মেন্টালি পিস পাবে। আচ্ছা ম্যাম, আমাকে এবং আমাদের দর্শকদেরকে একটু এই বিষয়টা বুঝিয়ে বলুন যে এই রসায়ন চিকিৎসা ঠিক কিভাবে কাজ করে, কারণ এই বিষয়টা আমাদের অনেকের কাছেই একেবারে নতুন। আমাদের এখানে আয়ুর্বেদিক রসায়ন যে ওষুধ তা দিয়ে চিকিৎসা করা হয়। এই চিকিৎসা প্রথম ধাপে যেটা করা হয়, রোগীর শরীরে যেখানে টিউমার আছে সেখানে প্রাণ শক্তি সঞ্চার করা হয়, তার ফলে এই টিউমারের যে কোষের বৃদ্ধি সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। আর দ্বিতীয় ধাপে রোগীর রোগটার ছড়িয়ে পড়া বা যে মেটাস্ট্যাসিস যেটাকে বলা হয়, সেইটা রোগীর ইমিউনিটি বাড়ানোর জন্য আস্তে আস্তে কমে এবং রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। যাই হোক, ডাক্তারের কথা তো শুনলাম, এখানকার ইনফ্রাস্ট্রাকচারও দেখলাম, কিন্তু এই ক্ষেত্রে সব থেকে বড় সত্যিটা কিন্তু লুকিয়ে থাকে সেই সমস্ত পেশেন্টদের অভিজ্ঞতায় যারা এই মারণ রোগের সাথে লড়াই করছেন। তাই চলুন এবার এখানে আসা কয়েকজন পেশেন্টের সাথেও কিছু কথা বলে নেই। আমার নাম বিদ্যুৎ গোস্বামী। যাই হোক, ওই ওষুধ তো আমরা খাওয়াচ্ছি ধরুন 3, 4 আর 5টা ডোজ হবে। আগে যেরকম ছিল আগের থেকে অনেকটাই সুস্থ, হাতটা নড়তো না, হাঁটতে পারতো না। এখানে যখন নিয়ে এসেছিলাম হুইল চেয়ারে করে, এখন মোটামুটি মানে এখন দেখা যাচ্ছে অতিরিক্ত ভালোর দিকে যাচ্ছে, অতিরিক্ত মানে যদি আগে হাঁটলে কাউকে ধরে নিয়ে যেত হতো, এখন সরে যাওয়া, আমি যাচ্ছি একা একাই আসে, পায়খানা বাথরুম একা একাই যাচ্ছে আসছে না, সে আগের মতো আগের পাটাগুলো কাঁপতো, এখন আর কাঁপে না। এবারে হাতে জল টল নিলে হাত কাঁপতো, এখন আর কাঁপে না, এখনও নিজেই সব করে। আর এই পায়ের আঙুল ওই যে মটমটকে যে শব্দ হয় না, হতো না, এখন আওয়াজ হচ্ছে। এবারে আজ সকালে বলছে আমার পা ঝিঝি লাগছে, আমি ঝিঝি লাগছে তোমার হাঁটতে বলছে, তুমি হাঁটো বেশি করে, ওই জন্য পায়ে ঝিঝি লাগছে। এমনি এখন উঠোনে টুটোনে হাঁটে, লাঠি ফাটি নেয় না, লাঠি নিলে লজ্জা লাগে, হাঁটবে না। আগের থেকে আমরা দেখছি অনেকটাই মানে সুস্থ। তা খাওয়া দাওয়াটাই একটু সমস্যা হয়ে যাচ্ছে, খেতে চায় না। ধরুন সকালবেলা এক প্যাকেট বিস্কুট খাচ্ছে, খেয়ে খানিকটা এবারে হসপিটালে ওষুধ আছে প্লাস এই ওষুধ আছে, এর 1 ঘন্টা ডিফারেন্স রাখতে হবে। এইবারে হসপিটাল ওষুধ একদিন নাও খায় কোনো সমস্যা হচ্ছে না, আমরা যেটা বুঝছি। একদিন ওর মা বলছে এরকম যে হসপিটাল হতে আজকে দেওয়া হলো না, রাত্রিবেলা আমাকে ভাত খেতে, আমি কেন তুমি দাওনি কেন, বলছে আমি যে হারিয়ে ভুলে গেছি, মনে নেই। আমি তার চুপচাপ থাও, কিছু বলো না। সেদিন কোনো সমস্যাই হলো না, একটা ওষুধও খাইনি, হসপিটাল ওষুধ। যাই হোক, এখন মনে করছে আমরা এইবারে ডোজটা নিয়ে গিয়ে 1 মাস অন্তত খাইয়ে তারপরে এমআরআইটা করাবো, তাহলে মোটামুটি একটা লং টাইম হবে। লাস্ট এমআরআই ধরুন 2 মাস হয়েছে এমআরআই, এখন মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে, ঘুম টুম সবই ঠিক আছে। ওই যে ঠান্ডাটা লাগে এটাই সমস্যা। আর এই ভাত যদি খেতে বলেন তা গা পাক দিচ্ছে, খেতে ভালো লাগে না,
লাস্ট এমআরআই ম্যাডাম তো বললেন যে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, চুল টুল সব পুরো উঠে মানে ভর্তি হয়ে গেছে বলে, যে জায়গাটা কাটা আছে ওই জায়গাটা খালি নেই, তাছাড়া বাকি সব জায়গায় আপনি ওর সাথে কথা বলে ধরতে পারবেন না যে কোনো সমস্যা আছে ওর, বুঝতে পেরেছেন? এমনি সব দিক দিয়ে ভালো। তো পেশেন্টদের সাথে কথা বলে যা বুঝলাম, লড়াইটা শুধু ওষুধের নয়, লড়াইটা মনেরও। এই গল্পগুলো শুনলে সত্যি কথা বলতে বুকটা কেঁপে ওঠে। একটা মানুষ লড়ছে আর তার সাথে সাথে তার পরিবার লড়ছে, আর এই হাসপাতাল সেই লড়াইয়ের একটা বড় সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে, শুধু ওষুধ দিয়ে নয়, কাঁধে হাত রেখে মনে সাহস দিয়ে। এটাই হয়তো সত্যিকারের ট্রিটমেন্ট। আমরা সব সময় ভাবি হার মেনে নেওয়া মানুষগুলো বোধহয় দুর্বল, কিন্তু আমার মনে হয় যে মানুষটা ক্যান্সারের সামনে দাঁড়িয়েও প্রতিদিন সকালে উঠে বলে আজ আমি লড়াই করব, সেই হচ্ছে আসল ফাইটার। আর সেই ফাইটারদেরই পাশে দাঁড়িয়েছে পুনর্জন আয়ুর্বেদা। পুনর্জন আয়ুর্বেদাকে এর জন্য সত্যিই কুর্নিশ। প্রদীপ মাঝির পা কেন কাটতে হয়নি এবার বুঝলেন তো? যখন তার পরিবার জানতে পারলো কেমোথেরাপি বা রেডিয়েশন নেওয়ার মতো শারীরিক ক্ষমতা প্রদীপ বাবুর নেই, তখন তারা ভরসা রেখেছিলেন আয়ুর্বেদের উপর। বাজারে অনেক অপশন থাকলেও তারা বেছে নিয়েছিলেন পুনর্জন আয়ুর্বেদকে। তাই আজ প্রদীপ বাবু সুস্থ এবং তিনি আবারও হাঁটছেন। কিন্তু প্রদীপ বাবুর মতো এরকম হাজার হাজার মানুষ আছেন যারা আজও অন্ধকারে পথ খুঁজছেন। তারা হয়তো জানেন না কোথায় গেলে শেষ একটাবার চেষ্টা করা যাবে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম অন্তত কিছু মানুষের মধ্যে এই বিষয়টাকে জানাতে। আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ, চেষ্টা করবেন এই ভিডিওটাকে এমন কারোর কাছে পৌঁছে দেওয়ার যার এটা প্রয়োজন। কে বলতে পারে হয়তো আপনার একটা শেয়ার কোনো এক পরিবারের শেষ আশার আলো হয়ে উঠতে পারে। দেখুন, আমি সবসময় বিশ্বাস করি আমরা ম্যাক্সিমাম মানুষই খুব অ্যাভারেজ, মানে আমরা বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে খুব বড় একটা কিছু চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ অন্যের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। যাই হোক, এই ভিডিওটা এই অবধি। আমি জাস্ট এই বিষয়টাকে কভার করার জন্যই এই ভিডিওটা বানালাম। আমাদের এই চ্যানেলে অনেকগুলো ক্রাইম স্টোরির মাঝে আশা করি এই একটা ভিডিও আপনাদের জন্য একটু হলেও ইউজফুল হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটা কথা অবশ্যই মনে রাখবেন, লড়াই ছাড়া যেমন জয় হয় না, তেমনি লড়াই চালিয়ে গেলে কোনোদিন হার হয় না। এজন্যই হয়তো কবি সোহনলাল দ্বিবেদী লিখেছিলেন, লহরোं से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। नमस्कार।